হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরপিএফ এসআইয়ের যে আমরা ক্লাস করছিলাম তার আজকে আমরা ক্লাস নম্বর 3 করব। তো ক্লাস নম্বর 3তে আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে কিছু কথা বলি যে টোটাল কিন্তু আজকের ক্লাসটাতে আমরা 20টা অঙ্ক করব। ওকে, তো তোমরা জানো তোমাদের 35টি অঙ্ক আসে। দেখো এই 20টা অঙ্ক করব, তার সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, মনে করো যে আমরা জটিল সুদের একটা অঙ্ক করছি এবং ওই জটিল সুদের অঙ্কটা আমরা সলভ করব এবং জটিল সুদের আর কি কি টাইপ তোমরা পরীক্ষার আগে দেখে যাবে সেই টাইপগুলো তোমাদেরকে কিন্তু আমি এই ক্লাসের মধ্যেই বলে দেবো। ওকে, কিংবা ধরো অন্য একটা অঙ্ক করছি এবং সেই অঙ্কের কি কি টাইপ তোমরা দেখে যেতে পারো সেই টাইপগুলোই বলে দেবো। তাহলে দেখো জটিল সুদের কিন্তু কম করে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। ওকে, তো চলো আজ এই ক্লাসটা শুরু করা যাক। ক্লাস নম্বর 3 এবং ক্লাস নম্বর 4 দুটোকে একটু মার্চ করে করার চেষ্টা করবে। ওকে, আশা করি যাদের 9 তারিখ এবং 12 তারিখে এক্সাম আছে আশা করি ভালো স্কোর করে আসতে পারবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। এর আগে দুটো ক্লাস করানো হয়েছে, অবশ্যই দেখে নেবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে যে 29 দিয়ে বিভাজ্য করার জন্য তোমার 1265 থেকে কোন সংখ্যাটি বাদ দিতে হবে। তাহলে 29 দিয়ে আগে 1265কে ভাগ করো। ওকে, কতবার দিতে পারি বলো। এখানে যদি আমি 6 দুগুণি 12 করি তাহলে তো 6 নং 54, তাহলে ওদিক থেকে 5 আসছে, বেশি হয়ে যাবে। একে যদি আমি তোমার 5 দুগুণি 10 করি তাহলে দেখো 5 নং 35 আর 5, আর ওদিক থেকে 4 আসবে, তো 14 হয়ে যাবে, এটাও হবে না। তাহলে আমি 4 বাদ দিতে পারি, তাহলে 3 আসবে, 4 দুগুণি 8, 3 11, তো এটা হতে পারে। দেখো 4 বাদ দাও, 4 বাদ দিলে 4 নং 36 হয়, 3 রয়েছে, 4 দুগুণি 8, 3 11। ওকে, এটা কমপ্লিট হলো। এখানে 0 পেলাম, এখানে 1 পেলাম, এখানে 5 পেলাম। এবার কত দিতে পারি, 4 হলে 116 হচ্ছে, তাহলে 4 হবে না, তাহলে 3 দাও। 3 বার দিলে 3 নং 7, 7 2 রয়েছে, 3 দুগুণি 6, 2 8, 7 কত হলে 15, 7 আর 8-এ 15, তাহলে হাতে কত আছে, হাতে আমাদের 1 রয়েছে, তো 8 আর 1-এ 9, কত হলে 10, 1 হলে। দেখো এইখানে যেটা পাচ্ছি 18 কিন্তু আমাদের অবশিষ্ট হিসাবে থাকছে। দেখো এই 18 যদি না থাকতো তাহলে কী হতো বলো, এই 18 না থাকলে কিন্তু টোটালটা মিলে যেত, মানে টোটালটা 29 দ্বারা বিভাজ্য হতো। তো আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 18। তাহলে এই সংখ্যাটিকে তুমি কত বাদ দেবে, এই সংখ্যা থেকে তুমি 18কে কিন্তু বাদ দিয়ে দেবে। নেক্সট অঙ্ক দেখো বলেছে 33 মিটার কাপড় বিক্রি করে রানীর লাভ 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে তার লাভের শতাংশ কত। ওকে, দেখো এখানে একটা জিনিস বোঝো, আমরা কি জানি যে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ, এটা আমরা বলতে পারি, মানে এসপি সমান সমান সিপি প্লাস পি। ওকে, পি ফর প্রফিট আর সিপি ফর আমাদের কস্ট প্রাইস, এসপি ফর সেলিং প্রাইস। ওকে, দেখো 33 মিটার কাপড় বিক্রি করে মানে 33টির সেলিং প্রাইস সমান সমান আমরা বলতে পারি 33টির ক্রয় মূল্য তো আসবেই, প্লাস লাভ কত হয়েছে, লাভ হয়েছে আমাদের 11, তাহলে লাভ হচ্ছে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান। তাহলে এখানে লেখো 11 এসপি লেখো। ওকে, 33 এসপি, 11 এসপিকে এদিকে আনো, -11 এসপি হয়ে গেল, আর এখানে কত আসলো, 33 সিপি আসলো। তো এখানে কত পাচ্ছি, এই দুটো যদি ক্যালকুলেশন করো এখানে তোমার তাহলে 11 আর তোমার এখানে 33, তাই তো, তাহলে এখানে পাচ্ছি 22 এসপি, এদিকে পাচ্ছি 33 সিপি পাচ্ছি। 11 দিয়ে কাটো, এখানে 2 পাবো, 11 দিয়ে কাটো, এখানে 3 পাবো, তাহলে এসপি বাই সিপি করো, এখানে 3 যাবে, এখানে কত আসবে 2, এখানে চলে যাবে 2 চলে আসবে, মানে 2 টাকা যদি আমাদের কেনার দাম হয় আমি বিক্রি করছি 3 টাকায়, তাহলে লাভ কত হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্স হলো 1, তাহলে 1 টাকা মনে করো লাভ হচ্ছে। কার উপরে, ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, তাহলে 2-এর উপর লাভ হচ্ছে 1, 1-এ কত, 100-তে কত, এটাকে কাটাকুটি করো, দেখো 50%। এই অঙ্ক কিন্তু আমরা মনে হয় আগের ক্লাসেও করেছিলাম। ওকে, অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, দেখো নেক্সট কি রয়েছে, 3 নম্বর রয়েছে। দেখো লাভ ক্ষতির অঙ্কগুলি কিন্তু যেই টাইপের অঙ্ক করলাম এই টাইপের অঙ্ক কিন্তু দেখে যাবে। মনে করো, দেখো আমি আরেকবার একটু বলে দিই, লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে আর একটা টাইপ যেটা দেখবে সেটা হলো ওকে, লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে আর একটা টাইপ দেখবে যেটা মনে করো যে তোমার মানে যেটা তোমার ওজনে কম দেওয়ার দেখবে কিছু অঙ্ক রয়েছে। যেমন ধরো মনে করো যে কেউ একজন তোমার ক্রয় মূল্যেই কোনো জিনিস বিক্রি করছে কিন্তু ওজনে তোমার 200 গ্রাম কম দিচ্ছে, এই অঙ্কগুলি কিন্তু দেখে যাবে। এই অঙ্কগুলি আমি তোমাদেরকে ক্লাসেও করিয়েছি। ওকে,
এইগুলি দেখে যাবে। ওজনে মনে করো 200 গ্রাম কম দিচ্ছে, মানে কি এটাকে আমরা হিসাব করছিলাম যে 100টাকে মিডিলে ধরতে হয় এবং মনে করো সে কয় মূল্যেই বিক্রি করছে, মানে এদিকে লিখবে সেলিং প্রাইস, তাহলে সে 100তেই বিক্রি করছে এবং ওজনের সময় সে 200 গ্রাম কম দিচ্ছে। ওকে, টোটাল মনে রাখবে যে হাজারে, ওকে, দেখবে তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে 1 কেজিতে তোমার 200 গ্রাম কম দিচ্ছে, ঠিক আছে, প্রতি কেজি সে 200 গ্রাম কম দিচ্ছে, বা তার যেটা ভুল ওজন ব্যবহার করছে সেটাতে তোমার 200 গ্রাম কম পড়ছে। তাহলে তোমার এইখানে তুমি এই জিনিসটাকে খেয়াল করো, 200 গ্রাম কম দিচ্ছে মানে কত হচ্ছে, 1000-এর থেকে 200 বাদ দাও, 800 হয়ে যাবে। তাহলে এটা 1000-এ 800 হলে 100-তে 80 হবে, তাহলে এখানে 80 বসাবে। দেখো 80 থেকে এখানে ডিফারেন্স কত, 80-তে লাভ হচ্ছে 20, তাহলে 80-র উপর 20 বসাবে, তোমার চাইবে লাভ কতটা করছে। তো 20 দিয়ে কাটো, এখানে 4 আসলো, 4 দিয়ে কাটো, তাহলে এক্ষেত্রে কিন্তু 25% লাভ করছে। ওকে, সংখ্যা তোমার অন্য কিছু থাকবে কিন্তু এই টাইপের অঙ্ক একটু দেখে যাবে। ওকে, নেক্সট 3 নম্বর দেখো কি বলেছে। বলেছে এক ব্যক্তি 1300 টাকায় একটি পত্রিকা বিক্রি করে 30% লাভ করে, পত্রিকাটির ক্রয় মূল্য নির্ণয় করো। দেখো 1300 টাকায় বিক্রি করে 30% লাভ করছে, মানে বিক্রয় মূল্য থেকে ডাইরেক্ট ক্রয় মূল্য বার করো। 1300 টাকার উপর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে 100কে উপরে লিখতে হয়, 30% লাভ মানে নিচে 130 আসবে, 0 0 কাটো, 13 দিয়ে কাটো, এখানে কত আসলো, 10 আসলো, কত হচ্ছে 1000 টাকা, যেটা এতে আছে। নেক্সট এখানে আমাদের কি বলেছে পরের অঙ্কে, বলেছে একটি ক্লাসে 18 জন শিক্ষার্থী একটি কুইজে অংশগ্রহণ করে, যদি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার থেকে 8 বেশি হয় তাহলে ছেলে ও মেয়েদের সংখ্যার গুণফল নির্ণয় করো। একটি ক্লাসে 18 জন শিক্ষার্থী আছে টোটাল, আমি যদি বয়েজ ইস টু গার্লস করি কি আসছে, এখানে যদি মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যার থেকে তোমার 8 বেশি হয়, যদি আমি এখানে, ওকে, এখানে ইস্টু দিতে হবে না, আমি মনে করলাম মেয়েদের সংখ্যা এক্স, তাহলে ছেলেদের সংখ্যা কত হবে, মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা থেকে 8 বেশি, তাহলে মেয়েদের সংখ্যা এক্স প্লাস 8 ধরো, ছেলেদের সংখ্যা এক্স ধরো। ওকে, টোটাল মিলে বলেছে 18 জন শিক্ষার্থী আছে, তাহলে টোটাল মিলে কত হবে, সমান সমান 18 হবে। তাহলে 2x সমান সমান 18, 8কে ওপাশে পাঠাও, -8 হয়ে গেল, 2x সমান সমান কত পাচ্ছি, 10 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 5 আসলো। তো এক্সের মান কত পেলাম, 5 পেলাম। এক্সের মান যদি 5 হয় তাহলে আমাদের ছেলে রয়েছে 5 জন রয়েছে, আর তাহলে মেয়ে কত রয়েছে, তোমার এক্স প্লাস 8 আসছে, তাহলে 8 5 কত হচ্ছে, 13 হচ্ছে, মেয়ে রয়েছে হলো 13 গেল। বলেছে এদের গুণফল কত হবে, 5 এবং 65 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, 5 নম্বর কী বলেছে দেখো, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, 96% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল এবং 50 জন ব্যর্থ হয়েছিল, পরীক্ষার্থী কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল। তাহলে তোমার 96 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল এবং 50 জন ব্যর্থ হয়েছিল। দেখো এইখান থেকে টোটাল 100 থেকে 96 বাদ দিয়ে দাও, কত আসছে বলো, 4 আসছে, তাই না। দেখো এই 4% কিন্তু পাস করেনি, ঠিক আছে, এই 4%ই কিন্তু ব্যর্থ হয়েছিল। দেখো 96% টোটাল পাস করেছে, তাহলে টোটালকে আমি 100 ধরছি, যেহেতু পার্সেন্টেজ আছে, তাহলে 100-র মধ্যে 96, তাহলে পাস করেনি কত, 4%, তাহলে প্রশ্নে বলেছে হলো 50 জন ব্যর্থ হয়েছিল, তাহলে 4%-এর মানই কিন্তু আমি 50 বলতে পারি, এটা বলতে পারি। কি চেয়েছে, পরীক্ষায় কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, মানে 100%-এর মান কত, 4%-এর মান 50 হলে 1%-এর মান কত হবে, 50/4, 100%-এর মান ইন্টু 100 হবে। এটাকে 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তাহলে 5 পয়সা 125, আর একটা শূন্য আসবে, এটা হবে অ্যান্সার, যেটা ডিতে রয়েছে। এখানে আমি তোমাদেরকে আর একটা বলবো, দেখবে তোমাদের পাস ফেলের যে আমাদের অঙ্কগুলি রয়েছে সেটা একটু দেখে যাবে। পাস ফেলের অঙ্ক বলতে তোমাদের যদি আমি একটুখানি ডিটেলসে বলি, পাস ফেলের অঙ্ক ধরো তোমার এত পার্সেন্ট অঙ্কে পাস করেছে, এত পার্সেন্ট ইংলিশে পাস করেছে, টোটাল মিলে কতটা পাস করেছে, এই একটা অঙ্ক গেল। আর একটা কী রয়েছে, আর একটা মনে করো যে কেউ একজন 80 পেয়েছে এবং 5 নম্বর অপেক্ষা, মনে করো 80 বাদ দাও, মনে করো কেউ একজন 60% পেয়েছে, ওকে, এবং 5 নম্বর অপেক্ষা সে 10 নম্বর কম পেয়েছে, মানে এর সঙ্গে আর যদি 10 পেত তাহলে সে কী হতো, পাস করে যেত। আবার আরেকজন বলে দেওয়া থাকে যেখানে তোমার মনে করো 50% কিংবা ওকে আরেকটা বেশি থাকবে, তাহলে আরেকটা মনে করবে যেখানে মনে করো তোমার 70%, ওকে, আরেকটা মনে করো যে তোমার 70% পেয়েছে
একটা মনে করো 60% পেয়েছে, 10 নম্বরে ফেল করেছে, তাহলে তুমি এর সঙ্গে 10 যোগ করবে, তাহলে এটা পাস করে গেল। সমান সমান আরেকজন বলে দিয়েছে মনে করো 80% পেয়েছে, কিন্তু 5 নম্বর অপেক্ষা সে 20 নম্বর বেশি পেয়েছে, তাহলে এখান থেকে 20 বাদ দেবে। দেখো দুটো সেম সেম পাস হলো। এখান থেকে যদি তোমার টোটাল নম্বর বার করতে বলে তাহলে 100%-এর মান বার করবে। যদি 5 নম্বর বার করতে বলে তাহলে হয় 60% বার করবে, তার সঙ্গে 10 যোগ করে দেবে, 5 নম্বর হয়ে গেল, মানে কততে পাস ছিল পরীক্ষায়, কিংবা 80% বার করে তার থেকে 20 বিয়োগ করে দেবে, যে কোনো একটা করবে। ওকে, এটা করলাম। নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে। এখানে বলেছে দীক্ষা একটি পরীক্ষায় 58% নম্বর পেয়েছিলেন, যার জন্য সর্বোচ্চ নম্বর ছিল 450। তাহলে সে কত নম্বর পেয়েছে? মানে সর্বোচ্চ নম্বর ছিল 450, মানে 450তেই, তার মানে 450এই পরীক্ষা হয়েছিল, তাই না? কারণ সর্বোচ্চ নম্বর যদি 450 হয়, তার মানে কি একজন 100তে যদি পরীক্ষা হয় 100তে 100ই পেতে পারবে, তার থেকে তো বেশি পেতে পারছে না, তাই না? আমাদের যেটা স্কুলে পরীক্ষা হয় 100তে তুমি 100ই পেতে পারবে, তার থেকে বেশি পেতে পারবে না। তাহলে সর্বোচ্চ নম্বর 450, মানে 450তেই এই, তার মানে এখানে আমাদের বোঝাচ্ছে যে 450ই আমাদের পরীক্ষা হয়েছিল। তাহলে সে কত নম্বর পেয়েছে? 450-এর মধ্যে সে পেয়েছে কত? 58%, মানে এর 58% বার করে দাও। 0 0 কাটো, এটাকে 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, আর তাহলে 9 দুগুণি 18, 9 9 81-র 1 হাতে আমার, তাহলে 81-র 1 মানে লাস্টে বি, শেষে 1 আছে, একমাত্র অপশান নাম্বার বিতে, বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে 26। ওকে, চলো নেক্সট 7 নম্বরে আসো। কি বলেছে দেখো, বলেছে একজন ব্যক্তি প্রতি বছর সরল সুদে 10% হারে 8,000 টাকা জমা করেন। 2 বছরের শেষে মোট যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তা হলো প্রতি বছর। তাহলে এখানে সুদটাকে আগে বার করি সরল সুদের। আমরা জানি কি সরল সুদের ক্ষেত্রে আই সমান সমান PTR/100, যেখানে পি কত? 8,000 টাকা, টি কত? 2 বছর 10% হারে সুদ বাই 100, তাহলে সুদ কত বলো? দুটো শূন্য কেটে দাও, 8 দুগুণি 16 পাচ্ছি, একটা 0 দুটো 0, 1600 টাকা সুদ। বলেছে 2 বছরের শেষে মোট যে পরিমাণ অর্থ পাওয়া যাবে, তাহলে এটা পেলাম সুদ, এর সঙ্গে তুমি আসলটাকে যোগ করে দাও, 8,000, 0 0 6 9, তাহলে 9,600 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 8 নম্বরে আছে দেখো 1000 টাকার সাধারণ সুদে, মানে সরল সুদে 2 বছরে তোমার 1140 টাকা হচ্ছে, তাহলে যদি সুদের হার 4% বৃদ্ধি করা হয় তাহলে মূল পরিমাণ কত? দেখো এখানে তাহলে পি কত? 1000 টাকা, টি কত? 2 বছর, সুদের হার কত? সুদের হার 4% বৃদ্ধি করা হচ্ছে, এটা তো পরের বার, তাহলে প্রথমবার জানি না, R/100 সমান সমান কি? এখানে সুদ লিখতে হবে। দেখো বলেছে 2 বছরে এত টাকা হয়, তাহলে এটা সুদ আসলে হয়, তাহলে সুদ কত? এর থেকে আসল 1000 টাকা বাদ দাও, সুদ থাকবে 140 টাকা। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিই, এখান থেকে দুটো, নিচের দুটো কেটে দাও, 2 দিয়ে কাটো, 7 দুগুণি 14, তো আর এর মান কত? 7%, এর সঙ্গে 4% যোগ করতে বলেছে, তাহলে 11% সুদের হার নিয়ে আমরা কাজ করব। কত টাকা আছে? সেই আমাদের 1000 টাকায় আছে, 2 বছরের জন্য আছে, 11% আছে, সুদ কত বলো? 0 0 0 0 কাটো, 11 দুগুণি 22, তো 220 টাকা কিন্তু সুদ। কি চেয়েছে? যে তাহলে মূল পরিমাণ কত হবে? তাহলে মূল পরিমাণ কত? 220 টাকা অলরেডি সুদ হিসাবে আসবে, তার সঙ্গে 1000 টাকা আসল আছে, যোগ করে দাও, 1220 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে রয়েছে। দেখো এইগুলি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এই টাইপের কিন্তু অঙ্ক ছিল। ওকে, এগুলি কিন্তু তোমাদের, ওকে, অনেকগুলি কিন্তু তোমাদের বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারের অঙ্ক রয়েছে। ওকে, শুধু টাইপগুলি খেয়াল করো অঙ্কের। দেখো এখানে কি বলেছে? বার্ষিক 10% হারে 2 বছরের জন্য মোট পরিমাণের উপর সরল সুদ হলো 5,000 টাকা, ওই সময়ের জন্য একই হারে ওই পরিমাণে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে আগে আমরা এখান থেকে, তাহলে আমরা টাকাটা জানি না, তাই তো? টাকাটা বার করো। সরল সুদের ক্ষেত্রে টি 2 বছর, সুদের হার 10%, PTR/100 সমান সমান সুদ কত? 500। ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 10 10কে 100, 2 দিয়ে কাটো, 5 দুগুণি 10, তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করো, 5 5 25, দুটো শূন্য, 2500 টাকা, এটা আসল। এবার নিশ্চয়ই আমরা চক্রবৃদ্ধি সুদ বার করতে পারবো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস R/100, উপরে কী থাকে? উপরে টি থাকে। তাহলে এ মানে কি? সুদ আসল। ওকে, এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আসল, তাই তো? সুদ আসল কত লিখবো বলো? আসল জানি 2500,
তাহলে আমরা এর মানটা বার করি। এ সমান সমান আসল কত 2500, 1 প্লাস আর মানে কত 10, 10/100, উপরে কত যাবে, উপরে আমাদের যাবে হলো 2 যাবে। ক্যালকুলেশন করো 2500, এখানে 10কে 100 করে দিই, দেখো 10 লসগু আসবে, তাহলে 10 একে 10 এর একে 11/10 দুবার আসবে। ওকে, ক্যালকুলেশন তোমাকে কিন্তু নিজেকেই করতে হবে। এখান থেকে দুটো জিরো কেটে দাও, তাহলে 25 ইন্টু আমি বলতে পারি এখানে 11 ইন্টু 11 বলতে পারি, বা এখানে 121 লিখতে পারি। ওকে, তাহলে এখানে যদি ডাইরেক্ট গুণ করো 25 একে 25 5, হাতে আমার 2 রয়েছে, 25 দুগুণে 50, 2 52, হাতে আমার 5 রয়েছে, 25 একে 25 আর হাতে 5-এ কত 30 হয়ে গেল। এইটা পাচ্ছি কি সুদ আসল এর মান। এখানে শুধু চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে আসলটাকে বাদ দিয়ে দাও, 2500কে বাদ দিয়ে দাও, থাকলো কত 25 থাকলো, এখানে 525 হচ্ছে অ্যান্সার, যেটা বিতে আছে। এখানে তোমাদেরকে আর একটা জিনিস আমি বলবো যে কিছু অঙ্ক তোমাদের এরকম থাকতে পারে যেখানে তোমাদের ধরো থাকলো যে বলল কিছু পরিমাণ অর্থ, বলল 2 বছরে তোমার সরল সুদ 140 টাকা দেওয়া আছে এবং চক্রবৃদ্ধি সুদ মনে করো 280 টাকা দেওয়া আছে, তাহলে তোমার আসল কত বা সুদের হার কত, এরকম প্রশ্ন যদি থাকে এক্ষেত্রে এই দুটোর পার্থক্য করে নেবে, সরল সুদ জটিল সুদের পার্থক্য করে নেবে। আমরা কি জানি সরল সুদ এবং জটিল সুদের পার্থক্যর ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র শিখেছিলাম, এই দুটো ভালো করে দেখে যাবে। যদি 2 বছরের জন্য বলে তাহলে কি করবে, 2 বছরের জন্য সূত্র হলো PR²/100², এটা হলো এস সমান সমান, এস মানে কি তোমার সরল সুদ আর জটিল সুদের পার্থক্য। ওকে, এস মানে কি মানে দুটোর বিয়োগফল হিসাবে ধরছি। ওকে, সাবট্রাকশন, বা তুমি এখানে লিখতে পারো যদি সময় 2 বছর বলে তাহলে সরল সুদ আর জটিল সুদের পার্থক্য সমান সমান PR²/100² হয়। আর যদি 3 বছর বলে, এই দুটো কিন্তু মাথায় রেখে যাবে, যদি 3 বছর বলে তাহলে তোমার জটিল সুদ আর সরল সুদের পার্থক্য সমান সমান PR² ইন্টু 300 প্লাস R/100^3। ওকে, বাই এখানে 100^3 কিংবা 100²। ওকে, এইটা একটুখানি দেখে নেবে। ওকে, আগের ক্লাসগুলিতে করানো হয়েছে, একটুখানি দেখে নেবে, যত সময় মনে হচ্ছে এখানে 100 তোমার স্কোয়ার আসবে। ওকে, না ওকে এখানে তোমার 100³ আসবে যত সম্ভব। ওকে, 100³ আসছে। চলো, PR² 300 প্লাস R/100^3, এই দুটো সূত্র একটু মাথায় দেখে যাবে। ওকে, এই দুটো সূত্র একটু মাথায় নিয়ে যাবে। চলো, এখানে কিন্তু তোমাদের কিন্তু এরকম বলেও দেওয়া থাকতে পারে, আবার উল্লেখ করে নাও দেওয়া থাকবে, এরকম আলাদা করে দুটোর সুদ কিন্তু দিয়ে দিতে পারে, তোমাকে বুঝে নিতে হবে, তার মানে আমাদের এই পার্থক্যের সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। ওকে, 10 নম্বর কি আছে দেখো, 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণের উপর সাধারণ সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যথাক্রমে, দেখো এই অঙ্কটার কথাই বলছিলাম, এই টাইপের যে 8,400 টাকা এবং 8,652 টাকা, তাহলে সুদের হার খুঁজে বার করুন। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, এখান থেকে যদি আমরা করি, এখান থেকে দুটোর পার্থক্য কত পাচ্ছি দেখো, এইখান থেকে যদি আমি দুটোর পার্থক্য করি তাহলে কি এটা আমাদের আসছে। ওকে, যদি আমাদের ডাইরেক্ট বলে দেওয়া থাকে সেটা তো আমরা শিখলাম, আর যদি ডাইরেক্ট বলে না দেওয়া থাকে এটা আমরা ওটাতেই ট্রাই করি। ওকে, 8,6,5,2 আছে, 8,4,0,0 আছে, দুটো বিয়োগ করলে কত হচ্ছে 2, 5, 4, 2, 6, 252 পাচ্ছি। তাহলে আমি কি এটা কি বলতে পারি 252 সমান সমান পি কত জানি না। ওকে, এখান থেকে PR² জানি না, PR² বা এখানে 100 ইন্টু 100 যেটা আমাদের সূত্রে ছিল, এই একটা গেল। একটি নির্দিষ্ট পরিমাণ তোমার অর্থটা নির্দিষ্ট আছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কী কী বার করতে পারছি, এইখান থেকে কী কী বেরোচ্ছে যদি সেটা দেখি তাহলে কী আছে। আর একটা যদি আমরা বসাই, পি বলতে পারি, টি বলতে পারি, আমরা এখানে সরল সুদটা করছি। ওকে, এটাকে একটু দেখে নাও, সরল সুদের ক্ষেত্রে আমরা বলতে পারি টি 2 বছর, সুদের আর জানি না, /100 সমান সমান সুদ কত বলতে পারি, সরল সুদ কত আছে 8,400 আছে, তো এখানে 8,400, এই দুটো কন্ডিশন আমি লিখলাম। ওকে, কিংবা আমি একটা জটিল সুদও করতে পারতাম, জটিল সুদের ক্যালকুলেশনটা একটু বড় হয়, আমি যেহেতু পার্থক্যের সূত্রটা জানি, আমি এইটা একটা কন্ডিশন করলাম, এটা একটা কন্ডিশন করলাম, গেল। এবার যদি ক্যালকুলেশন করি কত আসবে এখানে, তাহলে তোমার
পি আর স্কোয়ার সমান সমান পাচ্ছি 252 ইন্টু 100 ইন্টু 100। এখানে কত পাচ্ছি দেখো, পি আর সমান সমান কত পাচ্ছি, 2 দিয়ে যদি পি আর সমান সমান 2 দিয়ে যদি কাটি, এখানে কাটি 2 দিয়ে যদি কাটি, তোমার 4 দুগুণি 8, 2 দুগুণি 4, দুটো শূন্য। তো এখানে কত পাচ্ছি 4 2 দুটো শূন্য ইন্টু 100। এটা কার মান বলো তো? এটা পি আর এর মান। তাহলে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি, পি আর ইন্টু আর, এটাকে আমি লিখতে পারি সমান সমান 252 ইন্টু 100 ইন্টু 100। পি আর এর মান দেখো তুমি জানো এইটা। তাহলে এখানে তুমি শুধু মান যদি পি আরটাকে এ পাশে আনো, কী হবে, ভাগ হয়ে যাবে, মানে এর নিচে তুমি পি আর এর মানটা বসিয়ে দাও। ওকে, ক্যালকুলেশন করো, 0 0, ওকে, 100 100 কেটে গেল, এদিকের 100কে এখান থেকে কেটে দাও, এখান থেকে দুটো শূন্য কেটে দাও। এটাকে তাহলে কত দিয়ে যাবে, এটাকে কি 7 দিয়ে যাবে কিংবা 6 দিয়ে দেখো যাচ্ছে, 6 7 42, একে যদি 6 দিয়ে কাটো তোমার 4 ছক 24, 1 লাগবে, 6 দুগুণি 12, এটাকে 7 দিয়ে কাটো, 6 7 42, তো আর সমান সমান পড়ে থাকছে 6। তো 6% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, চলো নেক্সট আমরা 11 নম্বর আসি। তো সরল কিন্তু তোমাকে একটু করতে হবে। সরল কী কী রয়েছে দেখো, এইটার ফার্স্ট আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলি করি, আমরা এইটুকুর কাজ করি। ওকে, এইটুকুর কাজ যদি করি, এখানে তাহলে আমাদের আগে কি হবে, আগে যদি আমরা এই ব্র্যাকেটের কাজ করি, এখানে আমার কত আসবে, 19 প্লাস 3 আসবে ইন্টু তোমার -5 আসবে, তাই তো? তাহলে এখানে 19, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করছি, 19 প্লাস, এখানে তাহলে প্লাসে মাইনাসে ডাইরেক্ট মাইনাস করে দিই, 19 - 15 করে দিই, 19 - 15 করে দিই। ওকে, তাহলে এখানে 4 পাচ্ছি, 19 - 15 করলে এখানে 4 আসছে। এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা তাহলে কমপ্লিট হয়ে গেল। এইটুকু করি, এইখানে রয়েছে। ওকে, এইটা যদি তাহলে -4 করি, এখানে তোমার +4 আছে, -4 করলে এইটুকুর বদলে আমাদের কত আসবে, এখানে 4 আছে, এখানে -4, তাহলে প্লাসে মাইনাসে -16 আসলো, গেল এইটুকু, এটুকু গেল। যদি আমরা এইটুকু থার্ড ব্র্যাকেটের কাজ করি, কি আসবে, তাহলে এখানে 7 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 দিয়ে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। 36কে 9 দিয়ে ভাগ করলে কত আসবে, 4 আসবে। আর এখানে কত আছে, -8 আছে। তো এখানে আর একটা জিনিস খেয়াল করো, এইটাকে গুণটাকে পরে করো। ওকে, কেন বলো তো, আগে ভাগের কাজ তো আমাদের হয়, তাই না? এখানে আমাদের কী কী ছিল, যা যা ছিল আমরা লিখে রাখি। ওকে, এখানে আমাদের কী কী আসলো তোমার, তাহলে এটা আমাদের 4 আসলো। ওকে, তাহলে এখানে -8 ইন্টু 4, এখানে ভাগ ছিল, এখানে তোমার -4 ছিল, -4 ইন্টু কত ছিল, এখানে ইন্টু 4 ছিল, কত আসছে দেখো, তাহলে -8 ইন্টু 4, -4 ইন্টু 4। ওকে, তাহলে আমাদের 4টা এখানে 32 আসবে। তুমি যদি এখানে 4 4 কেটে দাও, তাহলে এখানে 2 আসবে অ্যান্সার। ওকে, 2 কিন্তু তাহলে এখানে আমরা 2 দেখো মাইনাসে মাইনাসে যদি আমরা বলি, এই টোটালটাই তো আমাদের কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমাদের 2। তো চলো এইটাকে তাহলে, যেহেতু এখানে তোমার টোটালটা ভাগ হচ্ছে, তো এখানে +2 কিন্তু আমরা অ্যান্সার করছি। ওকে, এটাকে আমরা অ্যান্সার হিসাবে নেব। ওকে, দেখো এটা আমাদের কি বলেছে, অঙ্কিতা অনুর চেয়ে 2 বছরের ছোট। এখন থেকে 4 বছর পর অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার চেয়ে দ্বিগুণ হবে, তাই তো? মানে এখন থেকে 4 বছর পর অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার চেয়ে দ্বিগুণ হবে। এটা অনুর বর্তমান বয়স কত, এটাকে যদি আমরা ট্রাই করি, আমাদের অঙ্কিতা আছে, এন লিখছি, আর কে আছে, অনু আছে। ওকে, অঙ্কিতা অনুর চেয়ে 2 বছরের ছোট, এখন থেকে 4 বছর পর অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার চেয়ে তোমার দ্বিগুণ হবে। ওকে, এইটা বলছে। চলো এটাকে আমরা যদি আমরা প্রশ্ন অনুযায়ী ট্রাই করি, প্রশ্নটা একটুখানি তোমাদের হয়তো প্রত্যেকটা সমস্যা হচ্ছে। দেখো এখানে আমাদের কি রয়েছে, যেমন আছে আমরা তেমন করতে করতে যাই। তোমার 2 বছরের ছোট বলেছে অঙ্কিতা, তাহলে অঙ্কিতার বয়স যদি এক্স হয়, তাহলে অনুর বয়স কত হবে আমাকে বলো। তাহলে অনু আমাদের 2 বছরের বড় হবে নিশ্চয়ই, x + 2 আসবে।
এখন থেকে 4 বছর পর অনুর বয়স, তাহলে এখন থেকে 4 বছর পর অনুর বয়স কত হবে বলো? এখন থেকে 4 বছর পর, এটা আমাদের অঙ্কিতা, এটা টোটালটা লিখে দিই। অঙ্কিতা আছে, অনু আছে। এখন থেকে 4 বছর পর অনুর বয়স কত হবে? x+2 এখন বয়স, এর সঙ্গে 4 যোগ করব, অনুর বয়স পেয়ে গেলাম এখন থেকে 4 বছর পর। অনুর বয়স 3 বছর আগে অঙ্কিতার চেয়ে দ্বিগুণ হবে, মানে 3 বছর আগে অঙ্কিতার বয়স কত? x-3 এর দ্বিগুণ হবে বলেছে, তাহলে এটা দুটো সমান সমান হবে। ওকে, এটাকে ক্যালকুলেশন করি। তো এখানে x+4 দিয়ে 6 পাচ্ছি, 2x-6 পাচ্ছি। তো এখানে -2x সমান সমান -6 +6 পাশে পাঠাও -6, তো এখানে পাচ্ছি -12। এখানে কত পাচ্ছি? -x পাচ্ছি, মাইনাস কেটে দাও, এক্সের মান কত পাচ্ছি? 12। এক্সের মান যদি 12 হয়, কী চেয়েছে? অনুর বর্তমান বয়স কত? x+2, তাহলে 12 যোগ 2 আসছে, 12 দিয়ে 14 বছর কিন্তু অ্যান্সার হবে। ওকে, যেটা আমাদের অপশান নাম্বার সিতে রয়েছে, তাহলে 14 বছর আমাদের অ্যান্সার হবে। এটা কি বলেছে দেখো, ডি এবং ই হলো যথাক্রমে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু। ওকে, এখানে একটা ত্রিভুজ ছিল তাহলে। ওকে, দেখো ডি এবং, ওকে এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে, তোমার ডি এবং ই হলো যথাক্রমে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে বিসি তোমার 6 সেমি আছে, তাহলে বিসি আর ডি দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এইখানে তোমাদের হয়তো ওকে একটা ত্রিভুজ ছিল, যদি ত্রিভুজ থাকে, ওকে একটুখানি ওয়েট করো, যদি একটা ত্রিভুজ থাকে, তোমার এবিসি ছিল, এখানে কিছু একটা তোমার টাইপিং কেটে গেছে। ওকে, এবিসি ছিল, তোমার এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু আছে কি ডি আর ই আছে, এখানে যদি তুমি ডি আর ই করো, তো এটা আমরা টোটালটাকে এখানে লাইন টানতে পারি। বলে দিয়েছে যে ডি আর বিসি হলো সমান্তরাল, মানে এইটা আর এইটা সমান্তরাল, তাহলে ডিইর দৈর্ঘ্য নির্ণয় করো। এই ডিইর দৈর্ঘ্য চেয়েছে, এইটুকুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, আর কী কী দেওয়া আছে? বিসি আছে, 6 সেমি আছে। ওকে, এটা 6 সেমি দেওয়া রয়েছে। দেখো এইখানে একটা জিনিস দেখো, এইটা যদি আমাদের মধ্যবিন্দু হয় দুটোরই, তাহলে কি আসছে? এটা যদি দুটোরই মধ্যবিন্দু হয়, তাহলে আমাদের এটা কি আসে? বিসি, আর এখানে আমাদের কি আছে? ডি আছে, এটা তাহলে আমাদের 2:1 অনুপাতে আসে। তাহলে এটা যদি আমাদের 6 হয়, তাহলে এটা কত হবে? আমাদের বিসি আছে 6, তাহলে এটা 3 হবে। ওকে, এটা তাহলে 3 হবে, যেটা বিতে আছে। নেক্সট এটা আমাদের কি বলেছে দেখো, এটাই বলেছে যে পিকিউ হলো একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও। ওকে, তাহলে মনে করো একটা বৃত্ত রয়েছে যার কেন্দ্র রয়েছে ও, আর পিকিউ হলো একটি বৃত্তের ব্যাস। যদি একটি বিন্দু আর বৃত্তের উপর থাকে, কোণ যেখানে আমাদের কোণ রয়েছে, আর রয়েছে, পি রয়েছে, ও রয়েছে। ওকে, তোমার এখানে 39 ডিগ্রি হবে। ওকে, এইটা তোমার ডিগ্রি আছে। ওকে, 39 ডিগ্রি, তাহলে কোণ আর কিউ আর পি এর পরিমাপ চেয়েছে আমাদেরকে। ওকে, তাহলে আমাদের যেখানে বলেছে পি কিউ হলো একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও, তাহলে আমি পি কিউ একটা ব্যাস বলতে পারি। মনে করো এই একটা ব্যাস নিচ্ছি আমি, এটাকে আমি পি কিউ নাম দিচ্ছি। ওকে, আর কি আছে? এখানে বলেছে যদি একটি বিন্দু আর বৃত্তের উপর থাকে। ওকে, একটি বিন্দু যদি আর এর উপর থাকে, তাহলে তোমার এইটার মান কত? দেখো তাহলে এইখানে তোমার একটা ছবি আসবে, সেটা কীরকম আসবে? এই রকম কিন্তু একটা ছবি আসবে। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি পি কিউ আর পাচ্ছি, আর এখানে আর পি ও বলেছে, এখানে আর পি আর ও বলেছে, তাহলে আর পি আর ও যদি বলি, তাহলে আর পি আর ও, তাহলে পি মাঝখানে দাও, এটাকে নাম দাও, এটাকে পি দাও, এটাকে আর আর দাও। ওকে, এটাকে পি দাও, পি কিউ বলে দিয়েছে, তোমার একটি বৃত্তের ব্যাস বলে দিয়েছে। ওকে, ব্যাস মানে আমরা টোটালটাই বলতে পারি। ওকে, এটাকে আমরা টোটাল ব্যাস ধরছি, এটা তাহলে আমাদের পি কিউ থাকলো। আর এখানে আর নাম দাও, তাহলে দেখো এখানে আমরা একটা কোণ পাচ্ছি, এখানে আর পি ও একটা কোণ পাচ্ছি। দেখো আর পি ও মানে এই কোণটা পাচ্ছি, যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে 39 ডিগ্রি। আর কিছু বলেছে? আর কিন্তু আমাদের তেমন কিছু বলে দেয়নি, আমাদের আর কিউ পি এর মান চেয়েছে। আর কিউ পি মানে
এখানে আর কিউপি মানে এই কোণটার মান চেয়েছে। যদি আমি একটুখানি এটাকে অন্য কালি দিয়ে দেখি, আমাদের দেখো এই কোণটার কিন্তু মান চেয়েছে, এই কোণটার মান চেয়েছে। এবার দেখো এইখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে না, এটা একটা দেখো ত্রিভুজ তৈরি হচ্ছে যার এই কোণটা কিন্তু সমকোণ। কারণ দেখো এইখানে তুমি যে কোনো জায়গায় তুমি ব্যাস টানো, এই একটা কোণ কিন্তু তুমি সমকোণ পাবে। ওকে, টোটাল বৃত্তের মধ্যে যেহেতু বলেছে, তার মানে একটা কোণ তুমি এই ত্রিভুজের এই কোণটা কিন্তু সমকোণ পাচ্ছ, মানে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, এবার যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানো? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি একটা 90 ডিগ্রি পেয়েছি, একটা 39 ডিগ্রি পেয়েছি, আর একটা কত পেয়েছি? এক্স ডিগ্রি মনে করো, আর একটা মনে করো এটা জানি না, এটা এক্স ডিগ্রি সমান সমান 180। ওকে, সমান সমান 180 ডিগ্রি। দুটোকে যোগ করো, এখানে 9 আসবে, 9 3 12, 129 প্লাস এক্স ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে এক্স ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 129 ডিগ্রি করো, কত আসছে দেখো? 180 থেকে যদি 129 বাদ দাও তাহলে কত আসবে? এখানে তোমার যদি 130 ধরো এটাকে, তাহলে 50 আসছে, আর তোমার এখান থেকে 29, তাহলে তোমার এখানে টোটাল আসবে 51 ডিগ্রি আসবে। ওকে, তাহলে এখানে 50, তাহলে এখানে 60 70 9 কত 80, টোটাল কিন্তু 180 হচ্ছে। তাহলে এই যেটা আমরা এই কোণটার মান কত হবে? 51 ডিগ্রি হবে। এটাই কিন্তু আমাদের চেয়েছে। ওকে, অপশান নাম্বার এ হবে। এটাই কি বলেছে দেখো, 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলেছে, একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো আমরা কি জানি যে টাইম সমান সমান ডিস্ট্যান্স বাই স্পিড, কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, অ্যান্সারে কিন্তু মিটার পার সেকেন্ডে আছে। ওকে, মানে অ্যান্সারে আমাদের সেকেন্ডে আছে। তাহলে কি পার ঘন্টাকে এটাকে আগে মিটার পার সেকেন্ডে করো। স্পিড যদি আমি বলি 90 কিমি পার ঘন্টা আছে, একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 18 দিয়ে কাটো, 18 দুগুণি, একে তুমি 9 দিয়ে কাটো, 9 10 90, 9 দুগুণি 18, 2 দিয়ে কাটো, 5 আসছে। ওকে, 5 18 90, তাহলে 5 5 25 মিটার পার সেকেন্ড, এটা হলো গতিবেগ। ওকে, তাহলে টাইম দেখো, ট্রেনটি যখন একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করে মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে ডিস্ট্যান্স আমাদের 180 যাবে, মিটারে আছে, এবং টাইম কত? 25 মিটার পার সেকেন্ড, এটা হলো গতিবেগ। নিচে লেখো, তাহলে টাইম পেয়ে গেলাম। ওকে, ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 লাগবে, 5 6 30, 5 5 25, 36কে 5 দিয়ে ভাগ করলে 5 7 35, 7.2 আসছে, 7.2 সেকেন্ড, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, তুমি এই ট্রেনের যে অঙ্ক রয়েছে, এখানে ধরো মনে করো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে, সেই অঙ্কগুলি দেখে যাবে, এবং বিপরীত দিক থেকে যে ট্রেনগুলি আসছে এবং তারা কখন মিলিত হচ্ছে সেটা দেখে যাবে। ওকে, তারা কোন টাইমে মিলিত হচ্ছে, মনে করো একটা 10টার সময় ছাড়লো আর একটা 11টার সময় ছাড়লো, কখন তারা মিলিত হবে, এই টাইপের অঙ্কগুলি দেখবে। ওকে, এবং আরেকটা যেটা গড় গতিবেগের অঙ্ক দেখবে, মনে করো টোটাল 20 কিমি কোনো একটা বাস, মনে করো 20 কিমি যাচ্ছে, 40 কিমি যাচ্ছে। ওকে, এবার বললো 20 কিমি যাচ্ছে, এটা যাচ্ছে হলো 5 কিমি পার ঘন্টা গতিবেগে, এটা তোমার কিছু একটা গতিবেগ দিয়ে দিল, এবং টোটাল টাইম চেয়ে নিল, কিংবা টোটাল তোমার ডিস্ট্যান্স আছে, টোটাল টাইম বলে দিয়েছে, তোমার কাছে টোটাল গতিবেগ চেয়ে নিল। ওকে, এরকম কিন্তু তোমার কাছে চাইবে। এখানে কি বলেছে দেখো, যদি একটি ঘনকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে 3750 সেমি স্কোয়ার হয়, তবে তার আয়তন নির্ণয় করো। দেখো ঘনকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? 6 × পাওয়ার স্কোয়ার সমান সমান যেটা দেওয়া আছে 3750। এটাকে দেখো 6 দিয়ে কি যাবে? 3 যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, মানে 6 দিয়েও যাবে। 6 দিয়ে কাটো, তোমার 6 6 36, 1 লাগবে, 15 পেলাম, 6 দুগুণি 12, 5 6 30, এ স্কোয়ারের মান পাচ্ছিল 625, এর মান কত? √625, √625 মানে 25, 25 স্কোয়ার 625 হয়। চেয়েছে কত? আয়তন চেয়েছে। আয়তনের সূত্র কি? এ কিউব। এ কিউব মানে হলো 25-এর কিউব তোমাকে বার করতে হবে। 25 স্কোয়ার কত? 625 × 25 করলে যেটা হবে সেটাই অ্যান্সার। দেখো এটাকে যদি গুণ করি আমরা, 625কে যদি 25 দিয়ে গুণ করি, আমরা যদি একটু অপশান টেস্ট করি, এখানে 55 25 25 25, একটুখানি যদি অপশানে দেখি তাহলে কত আসছে। এখানে 5 5 25-এর 5, হাতে আমার 2 রয়েছে, 5 দুগুণে 10, 2 12, হাতে 1 রয়েছে, 5 6 30 আর 1 31, একে যদি করি তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে 1 রয়েছে, 2 দুগুণে 4 1 5, এতটা করলে কি আসছে তোমার? 5 2 5 আর 1 6, শেষে 625 আসবে, শেষে 625,
তাহলে এতটা করলে আসছে না, ওকে। তাহলে 3 6 2 5 আসবে, ওকে। এইটা কি আসছে তোমার, আরেকবার একটুখানি আমরা গুণটাকে দেখি। 625কে আমরা 25 দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের এ কিউব চেয়েছে, মানে 25-এর কিউব, ওকে। তো 25-এর কিউব তো তোমার 25 করা 625, একে 25 দিয়ে গুণ করলে 5 25-এর 5 2 রয়েছে, 5 দুগুণে 10 2 12 2 হাতে 1 রয়েছে, 5 ছক 30 আর 31। এখানে তাহলে তাহলে এখানে তোমার আরেকটা আসছিলো 5 দুগুণে 10 0 হাতে 1 রয়েছে, 2 দুগুণে 4 1 5 6 দুগুণে 12, এখানে চলে আসছে, তাই তো। এখানে 5 আর 1 6 3 2 5, এইটা আসছে। তাহলে 15,625 আসছে। 15,625 অপশান নাম্বার ডিতে আছে। ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 17 নম্বর দেখো বলেছে একটি আয়তক্ষেত্রর এক পাশ 12 মিটার এবং এর তির্যক মানে কি, এটাকে কর্ণ বলেছে, তির্যক 13 মিটার, তার ক্ষেত্রফল কত। দেখো একটা আয়তক্ষেত্র যদি আমি আঁকি, এক পাশ 12 মিটার, মনে করো এটা 12 মিটার, ওকে। তির্যক বলেছে 13, তাহলে মনে করো এইটা হলো 13। তাহলে ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা এখানে প্রস্থ জানি 12, দৈর্ঘ্য জানি না। দেখো এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে, এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে, কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখান দিয়ে কিন্তু আমরা এই নিচের এই যে ত্রিভুজের ভূমিটা, এটা কিন্তু ওকে, এইটা কিন্তু আমরা বার করতে পারবো। তাহলে দেখো আমরা তাহলে ত্রিভুজের ভূমি সমান সমান লিখবো √/, অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতি স্কয়ার মানে 13 স্কয়ার কত 169, মাইনাস 12 স্কয়ার কত 144, বিয়োগ করলে কত আসছে বলো? 5 আসছে, 2 আসছে, 5 আসছে টোটাল, ওকে। তাহলে ভূমি কত? 5। তাহলে এখানে তার মানে এইটা 5, এটা 12, ওকে। এটাকে নিজের মতো করে একটু ঘুরিয়ে লিখে নাও। এটা তাহলে বড় দেখাচ্ছে, তাহলে এটা 12 হবে, এটা 5 হবে। তো 5 12 60 মিটার স্কোয়ার হবে ক্ষেত্রফল, ওকে। যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে একটা সরল রয়েছে, এটাকে আমরা কি করতে পারি দেখো, এইটাকে আমরা ক্যালকুলেশন তো করতেই পারি, এটাকে গুণ করে দিতে পারি, এটাকে গুণ করে দিতে পারি, এটাকে আমরা গুণ করে দিতে পারি, টোটালটা ক্যালকুলেশন করতে পারি। কিন্তু আরেকটা জিনিস একটুখানি তুমি যদি খেয়াল করে দেখো, দেখো এই দুটো যদি আমি বলি, এটাকে আমি কি বলতে পারি? 0.2 স্কোয়ার বলতে পারি। আবার এই দুটোকে বলতে পারি আমি যোগ 0.02 স্কোয়ার বলতে পারি। আবার দেখো এইটাকে যদি একটুখানি ভেঙে লিখি, এটাকে যদি একটুখানি ভেঙে লিখি 2 ইন্টু 0.2 বলতে পারি, কারণ এই দুটো গুণ করলে দেখো 0.4 আসবে, এর সঙ্গে গুণ আছে 0.02। তাহলে এখানে আমি যদি লিখি -2 ইন্টু 0.2 ইন্টু 0.02, এইটুকু দেখো একটা সূত্রে আসছে। এটাকে যদি এ ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কার সূত্র? এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের কিন্তু সূত্র, ওকে। এটাকে যদি তুমি সাজিয়ে লেখো, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র, ওকে। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ আমরা কোনটা ধরবো? এইটা। তাহলে 0.2 এটা আমাদের এ, বি কোনটা? 0.02 এটা বি। এই দুটোকে যদি বিয়োগ করি কত আসবে? তাহলে এই টোটাল লাইনটার বদলে আমি বলতে পারি তোমার এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কত? তোমার এই দুটোর বিয়োগফল। তো এই দুটোর বিয়োগ করলে কত আসবে? এখানে কত আসবে? এখানে 8 আসবে, 1 আছে মানে এখানে 18 আসবে। তাহলে এখানে 0.18 আসবে। তো এখানে বলতে পারি 0.18 তার স্কোয়ার বাই বলতে পারি 0.36, ওকে। টোটালটাকে আসলাম, মানে তুমি একবারে, আমি বাকিগুলি মুছে দিই, তাহলে তুমি একবারে এই লাইনটায় আসবে, যেই লাইনটা এখন রয়েছে, ওকে। একবারে তুমি এই লাইনটায় আসবে, ওকে। একবারে তুমি যখন দেখে বুঝে যাবে যে এটা তোমার কোন সূত্রে যাচ্ছে, তাহলে তুমি দেখেই বলতে পারছো যে এইটা আর এটা বিয়োগ করে তার স্কোয়ার আমাদের উপরে আসবে। তার মানে কি, আমি এটাকে দুবার লিখতে পারি 0.18 ইন্টু 0.18 বাই 0.36। যে কোনো একটার থেকে পয়েন্ট তুলে দাও, 18 দিয়ে কাটো, 18 দুগুণে 36, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 2 ঘর আগে দশমিক আছে মানে 0.09 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। এটাই কি বলেছে দেখো, যদি এ প্লাস বি সমান সমান 56 ও এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 496, তাহলে এ এবং বি এর গুণফল কত? এ প্লাস বি সমান সমান কত আছে? 56 আছে, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 496 আছে। দেখো এইটাকে ভাঙো,
এটাকে যদি আমি ভাঙি, এইটার একটা সূত্র করতে পারি। দেখো এ প্লাস বি নিয়ে আমাদের যেহেতু কাজ করতে হবে, এটাকে আমি একটা সূত্র করতে পারি। এ মাইনাস বি তার হোল স্কয়ার একটা সূত্র কি আছে, যে এ মাইনাস বি তার হোল স্কয়ারের একটা সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, এটা একটা সূত্র আছে। ওকে, তাহলে এটাকে যদি আমি এই সূত্রে অ্যাপ্লাই করি, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, এটাকে আমি লিখতে পারি সমান সমান 496 বলতে পারি। তাহলে এখানে কত আছে, এ প্লাস বি 56 আছে, তাহলে এখানে বলতে পারি 56 স্কোয়ার মাইনাস 4ab সমান সমান 496। 56 স্কোয়ার বার করা শর্টকাট টেকনিক তোমরা আগেও শিখেছো, বার করে ফেলো। শেষে 6 আছে, মানে 6 স্কোয়ার 36, 6 করবো, হাতে কত আছে 3 আছে, থাকলো। এই দুটোকে গুণ করো, 5 ছক 30, 30-এর ডবল কত 60, 60-এর সঙ্গে 3 যোগ করো 63, 3 হাতে আমার 6 রয়েছে, 5 5 25, 25-এর সঙ্গে 6 যোগ করো, 25 6 31, এটা হবে এর স্কোয়ার 3136 মাইনাস 4ab সমান সমান 496। তো মাইনাস 4ab সমান সমান 496 মাইনাস 3136, মাইনাস 4ab সমান সমান কত পাচ্ছি, 3136 থেকে তুমি 496 বাদ দিয়ে দাও, এই দুটো মিলে গেলে 0 চলে আসলো। 9 4 13, হাতে 1 রয়েছে, 4 1 5, 5 6 11, হাতে 1 রয়েছে, এখানে 1 বসালে 2 আসবে। তো 2640, আগে কি চলে আসবে, মাইনাস আসবে, যেহেতু এটা বড়। মাইনাস মাইনাস কাটো, 4 দিয়ে কাটো, যেহেতু শেষে 40 আছে মানে 4 দিয়ে যাবে। 4 ছক 24, 25 26, 2 লাগবে, 4 ছক 24, 660 পাচ্ছি। তো এ বি এর মান কত পেলাম, 660। এটাই কিন্তু আমাদের চেয়েছে। দেখো এ এবং বি এর গুণফল মানে কি, এ বির মান 660, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এটার ক্যালকুলেশন যদি আমরা করি কি আসছে, এই ব্র্যাকেটে কাজ করো, ব্র্যাকেটের মধ্যে আবার ভাগের কাজ আগে। তো এই দুটো ভাগ করলে, 9কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 পাবো। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 পাবো, 6 থেকে 3 বিয়োগ করলে এখানে 3 পাবো। ওকে, ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। এই টোটালটার কাজ এবার করে ফেলো। এই দুটো তাহলে ভাগের কাজ আগে আসবে, ভাগের কাজ আগে হলে 60কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 কুড়ি 60, 20 পাবো। এখানে একটা চিহ্ন মাইনাস আছে, এখানে মাইনাস দিয়ে রাখো, যেহেতু এটা আমাদের প্লাস ছিল তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস চিহ্নই আসবে। এটা আমাদের কি ছিল, দেখো এটা, হ্যাঁ ওকে, এটা আমাদের প্লাস ছিল, যেহেতু এখানে আমাদের আগে ভাগ হয়ে 3 হয়ে গেছিলো, তো 6 থেকে 3 বাদ দিলে প্লাস 3 ছিল, এখানে ভাগ 3 আছে, গেল। তো এখানে কত আসছে, 20 মাইনাস 1 আসছে, তো এখানে 19 পাচ্ছি। তার আগে কত আছে, তোমার তার আগে 38 রয়েছে, তাই তো। তাহলে 38, এখানে তোমার প্লাস 19 আসছে, প্লাস কি মাইনাস, এখানে তোমার চিহ্ন মাইনাস আছে। তো এইটুকু সেকেন্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করে আমরা 19 পেলাম, চিহ্ন মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 19 হয়ে যাবে। ওকে, ক্যালকুলেশন করো। 9 কত হলে 18, 9 আর 9 18, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, কত হলে 3, 19, এখানে তাহলে 19 পাচ্ছি। এখানে চিহ্ন মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস 19 চলে আসবে। 45-এর থেকে 19 বিয়োগ করে দাও, 6 আসছে, হাতে 1 আসছে, 26 পাচ্ছি। 26 হবে অ্যান্সার, যেটা বিতে রয়েছে। ওকে, তো আজকের এই 20টি, এবং আমি এর সঙ্গে তোমাদের যে টাইপ তোমাদের এক্সট্রা তোমার দেখার জন্য বললাম, যেমন জটিল সুদের দুটো সূত্র আমরা দেখলাম, ওকে, এবং 10-এর কিছু কিছু অঙ্ক বললাম যে এইগুলো দেখে যাবে। ওকে, ওইগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যাবে। ওকে, বাকি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ক্লাস 3 আর ক্লাস 4 এই দুটো একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। ওকে, আর যে টাইপগুলি বলছি, ওকে, সেইগুলি করবে। আর যেটা আমাদের ডেটা, আমাদের কিছু ডেটার অঙ্ক রয়েছে, ওকে, মানে যেখানে তোমাদের কিছু একটা ডায়াগ্রাম থাকবে, ছবি দেওয়া থাকবে। ওকে, যেমন মনে করো এরকম একটা ছবি দেওয়া রয়েছে, এখানে সাল রয়েছে, মনে করো 2000 সাল আছে, 2010 সাল রয়েছে। ওকে, এইগুলি দেখে যাবে। ওকে, বললো যে 2000 সাল থেকে 2010 সালের মধ্যে তোমার কতটা বৃদ্ধি পেয়েছে, কোনো পণ্য ধরো বিক্রি হচ্ছে, সেই পণ্যর বিক্রি কতটা বৃদ্ধি পেয়েছে। ওকে, এই কোশ্চেনগুলি। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লাগে, ক্লাসটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে চ্যানেলের ক্লাস আসলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়।